মা কিছু লাগবো? কি ব্যাপার? এই দারোয়ান, তুই এইখানে অনুমতি ছাড়া কিভাবে ঢুকতে পারলি? হ্যাঁ ম্যাডাম আপনি জানেন না এই দারোয়ানের বাচ্চাকে কাজের সময় পাই না, ও সময় খেলে এসে ভেজাল করে। এই দারোয়ান, এই দারোয়ান। ম্যাডাম, আপনি এটা কি করলেন? সামান্য একটা দারোয়ানের জন্য আপনি আমাদের জুনিয়র অফিসারের গায়ে হাত তুললেন। এটা তো ঠিক না ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, একজন দারোয়ানের জন্য আমি একজন জুনিয়র ম্যানেজারের গায়ে হাত তুললাম, কারণ এই দারোয়ানের আরো একটি পরিচয় আছে। এই দারোয়ান শুধু দারোয়ান নয়, এই দারোয়ান আমার বাবা। বাবা, মা তুই এখানে কেন? হ্যাঁ বাবা, আমি এখানে এই অফিসে সবচেয়ে বড় অফিসার পোস্টে আমার চাকরি হয়েছে। মা তুই কি কইলি? তাহলে আমগর অফিসে যে বড় অফিসার আসার কথা, তাহলে হে চাকরি তুই পাইছস? হ্যাঁ বাবা, আমি পেয়েছি। তুমি খুশি হওনি? হ মা, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ আমার আশা পূর্ণ করছে। আমি আশা করছিলাম আমার মেয়ে যেন একটা অফিসার হয়, তুই হে কথা আগে কইবি না? আচ্ছা যাই হোক মা, একটা কথা শোন, এই অফিসে কারোর সামনে আমি যে তোর বাবা হই সেটা পরিচয় দিস না, তাহলে তুই অপমান হবি। আমি লজ্জা পাম মা। বাবা, তুমি এখন কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার মেয়ে, আর তোমাকে পরিচয় দিব না মানে? দারোয়ানের থেকেও যদি সবচেয়ে ছোট পোস্টে তোমার চাকরি থাকতো, আমি তবুও গর্বের সাথে বলতাম তুমি আমার বাবা। তুমি আমাকে কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছো, আজ তোমার জন্যই আমি বড় অফিসার। আর আমি তোমার পরিচয় দিব না? আমি গর্বের সাথে সবাইকে বলবো যে এই অফিসের দারোয়ান আমার বাবা। ঠিক আছে মা, যা। ঠিক আছে বাবা। হে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আমি আমি দারোয়ানগিরি করে কষ্ট করে আমার মেয়ের আমি লেখাপড়া করেছি। আমি কত আশা করছিলাম আমার মেয়েটা একটা বড় চাকরি পাই। আল্লাহ তুমি রহমত করছো, আমার কথা শুনছ। আমি সারা জীবন মানুষের সালাম দিছি, আর তুমি তুমি আমার মেয়ের সালাম দেবার তৌফিক দান করছো আল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি জুনিয়র অফিসার এনএম লিটু এবং উনি জুনিয়র অফিসার হোসেন আহমেদ। ম্যাডাম, আপনি এই অফিসে আজকে প্রথম আসলেন তাই না? জি, আসার পর যতটুকু দেখলাম জানলাম খুবই ভালো লেগেছে। ম্যাডাম, আমরা দুইজনে জুনিয়র অফিসার হিসেবে অনেক দিন হলো এই অফিসে আছি, সুতরাং সেই হিসেবে আমাদের অভিজ্ঞতাও ভালো। আপনার যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডেকে নিতে পারেন ম্যাডাম। অবশ্যই, আমার যে কোনো প্রয়োজনে আমি আপনাদের জানাবো। ম্যাডাম একটা কথা বলি, যদি কিছু না মনে করেন। আপনি এত অল্প বয়সে এত বড় অফিসার হয়েছেন, আপনার বাবা নিশ্চয়ই সচিব বা সরকারি বড় কর্মকর্তা। সেটা সময় হলে আপনারা জানতে পারবেন। তাহলে আসি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে। মা কিছু লাগবো? কি ব্যাপার? এই দারোয়ান, তুই এইখানে অনুমতি ছাড়া কিভাবে ঢুকতে পারলি? হ্যাঁ ম্যাডাম আপনি জানেন না এই দারোয়ানের বাচ্চাকে কাজের সময় পাই না, ও সময় খেলে এসে ভেজাল করে। এই দারোয়ান, এই দারোয়ান। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আপনি একজন এমডির রুমে এসে তারই সামনে একজন দারোয়ানের গায়ে হাত তুলছেন। ম্যাডাম এই সামান্য দারোয়ানের জন্য আমার গালে চোর মারলেন আপনি? আচ্ছা, সে দারোয়ান বলে কি সে মানুষ না? তার গায়ে কি রক্ত মাংস নেই? আমার তো মনে হয় এই দারোয়ানের থেকে আপনি আরো বেশি বেয়াদব। তার না হলে আপনি আমার সামনে তার গায়ে হাত তুলতেন না। আপনি চাইলে তো তাকে বুঝিয়েও বলতে পারতেন। আর আমার রুমে যদি জুনিয়র সিনিয়র সব ম্যানেজার আসতে পারে, একজন দারোয়ান কেন আসতে পারবে না? তার কেন পারমিশন লাগবে? ম্যাডাম, আপনি এটা কি করলেন? সামান্য একটা দারোয়ানের জন্য আপনি আমাদের জুনিয়র অফিসারের গায়ে হাত তুললেন। এটা তো ঠিক না ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, একজন দারোয়ানের জন্য আমি একজন জুনিয়র ম্যানেজারের গায়ে হাত তুললাম, কারণ এই দারোয়ানের আরো একটি পরিচয় আছে। এই দারোয়ান শুধু দারোয়ান নয়, এই দারোয়ান আমার বাবা। বাবা, এই সামান্য দারোয়ানটা আপনার বাবা? হ্যাঁ, এই সামান্য দারোয়ান আমার বাবা। এখানে তো অবাক হওয়ার কিছুই নেই। আপনার বাবা আপনাকে যেভাবে মানুষ করেছে, আমার এই দারোয়ান বাবাও ঠিক একইভাবে আমাকে মানুষ করেছে। বরং আপনার বাবার থেকে আমার বাবা কষ্টটা একটু বেশিই করেছে। আমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে এই দারোয়ান। আমাকে পড়াশোনা শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে এই দারোয়ান। আজ এই দারোয়ানের জন্য আমি এই অফিসার পোস্টে।
সে আমার বাবা। এটা আমার গর্বের বিষয়, লজ্জার বিষয় না। আর যে দারোয়ান বাবাকে আমি পরিচয় দিতে গর্ববোধ করি, সেখানে আপনাদের সমস্যা হওয়ার নিশ্চয়ই কিছুই নেই। মানুষকে মানুষ ভাবতে শিখুন। কার পোস্ট ছোট কার পোস্ট বড় সেটা দেখে কখনো সম্মান করবেন না। আর হ্যাঁ, নেক্সট টাইম যদি আমি কখনো দেখেছি যে আপনারা কারো ছোট পোস্ট দেখে কাউকে হেলা করেছেন, তাহলে আমি আপনাদের দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতেও দ্বিতীয়বার ভাববো না। আশা করি বুঝতে পেরেছেন। ম্যাডাম, আমরা আসলে বুঝতে পারিনি, আপনি আমাদেরকে মাফ করে দিবেন। হ্যাঁ ম্যাডাম, আসলে আমি না জেনে ভুল করে ফেলেছি। স্যার, আমি জানি যে অপরাধ করেছি এটা মাফ হওয়ার মতো না, তারপরে বলছি মাফ করে দিবেন স্যার। ঠিক আছে, মাফ করে দিলাম। তবে আপনারা বলছেন না আমি কাজে ফাঁকি দিছি, কাজে ফাঁকি দেই নাই। সেই সময়টা আমি নামাজ পড়ছি। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, সালাম। যান। মা, আচ্ছা আমি গর্বিত মা, তুই সবার সামনে পরিচয় দিচ্ছ তোর বাবারে। তোর বাবা দারোয়ান, এ আছে তার কি সব মা। বাবা, তুমি আমার বাবা। তুমি আমাকে কত কষ্ট করে মানুষ করেছো, আর আমি তোমার পরিচয় দিব না তাই কি হয়? মা, আজকে তুই যে অফিসার হয়েছস এর পিছনে একটা কারণ আছে। একদিন এক অফিসে তোর মায়ের নিয়ে গেছিলাম, ভুল করে অফিসের চেয়ারে বইছিল। অফিসার আইসে তোর মায়ের লাথি মারছিল। আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করছিলাম আমি কষ্ট করে না তবে তোর অফিসার বললাম। মা, তুই বাবা। না বাবা, আমি না, আজকে এই চেয়ারে তুমি বসবা। মা, ইনি কি কথা শোন, এই চেয়ারে আমার মানায় না তোরে মানা। মানাইতে হইব না, তোমাকে আমি বসতে বলছি, তুমি বসো। আর হ্যাঁ, সারা জীবন তো তুমি সবাইকে স্যালুট করতা, আজকে আমি তোমাকে স্যালুট করতে চাই বাবা। কয়টা টাকা দেন না, কেউ আছেন? কয়টা টাকা দিবেন? এনে ধর। লাগবো না স্যার, আমি বড়লোক মানুষের ভিক্ষা নেই না। কি? এই, তুই না এইমাত্র আমার কাছে ভিক্ষা চাইলি, আবার তোর লাগবে না মানে কি? খাস তো ভিক্ষা করে বড় লোকের পা ধরে, আবার বড় লোকের টাকা লাগবে না মানে? এই ফকিন্নির বাচ্চা, তোদের মতো ফকিন্নিদের স্বভাবটা এরকম। বড় লোকদের দেখে নেকামো সাজিস আর বেশি বেশি টাকা নেওয়ার ধান্দা, তাই না? তোদের মতো ফকিন্নির বাচ্চাদের দেখলে তো মনে হয় কেন মারো? আরে নিচে নামালা কেন পাও? তুমি কি ওরা চিনো? আরে না, তুমি কি বলছো? এই ফকিন্নির বাচ্চাটাকে আমি চিনি না। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই একটা রাস্তার ফকির হয়ে তুই আমার গেলে হাত তুলস? হ, আমি একটা ফকির হয়ে আপনার গালে থাপ্পড় মারলাম। কেন মারলাম জানেন? কারণ এই থাপ্পড়টা মাইরা আপনারে বুঝাই দিলাম যে আমি ফকির হইলেও আমার আত্মসম্মান বোধ আছে। শুনছি শহরের মানুষেরা নাকি শিক্ষিত হয়। আপনার শিক্ষাগত যোগ্যতা কি আপনারা এইটুকু শিক্ষা দেয় নাই যে একজন মেয়েরে কিভাবে সম্মান করতে হয়? আপনার শিক্ষাগত যোগ্যতা কি আপনার এই শিক্ষা দেয় নাই যে একজন বোনরে কিভাবে শ্রদ্ধা করতে হয়? বাবা, তোর আবার আত্মসম্মান? এতই যদি আত্মসম্মান থাকে তাহলে বাড়িতে বসে বসে খা, রাস্তায় বসে থেকে ভিক্ষা করতেছ কেন? এইখানে বৈশাখ কেন ভিক্ষা করতেছি জানেন? আমার না অনেক সুন্দর একটা পরিবার ছিল, একটা ভাই ছিল, বাবা ছিল, মা ছিল, সুন্দর একটা সংসার ছিল। একদিন সব কিছু তছনছ হয়ে যায়, মাটা মারা যায়। তারপর কি হয় জানেন? আমার বাবাই কোনোদিন আমার পড়াশোনা শিখায় নাই। ছোট থেকে মানুষের বাড়িতে কাম করতে পাঠায় দিছে। কইছে মাইয়া মানুষের নাকি পড়াশোনা করতে হয় না, পড়াশোনা খালি পোলাগো করতে হয়। আমারে পড়াশোনা না শিখায়া অন্যের বাড়িতে কাম করে যে টাকা পাইতাম ওই টাকা দিয়া আমার বড় ভাইরে পড়াশোনা করাইতো। আমার বাপের খুব ইচ্ছা ছিল তার পোলায় বড় অফিসার হইব, অনেক পড়াশোনা জানবো। সে তার ছেলেরে অনেক পড়াশোনা শিখাইছে, পড়াশোনা শিখছেও, উচ্চ শিক্ষায় শিক্ষিত হইছে, কিন্তু মানুষ হইতে পারে নাই, একটা অমানুষ হইছে। জানেন, আজ আমার বাপটা অসুস্থ, মৃত্যু শয্যায়। আমার বাপের দেখার মতো কেউ নাই। আমি
আমার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে কি জিনিস জানি না, সংসার কি জিনিস দেখি নাই। আমার বিয়ের জন্য যে কয়টা টাকা রাখছিল আমার বাবা ওই টাকাও আমার বাইরে দিয়ে দিছে পড়াশোনার জন্য। আমার জীবনটা পুরো নষ্ট করে দিছে। কিন্তু আমার ওই ভাই শহরে যায়া আমাকে ভুলে গেছে, আমাকে কোনো খোঁজ খবর নেয় না, আমার অসুস্থ বাপের খোঁজ নেয় না। জানেন, সারাদিন ভিক্ষা করে যে কয় টাকা পাই ওইটা দিয়ে আমার বাপের জন্য ওষুধ কিনতেই চলে যাই। কোনোদিন এক বেলা খাই, কোনোদিন না খায় ঘুমায় যাই। আমাকে তো কেউ নাই, আমরা তো এখন রাস্তার ফকির। আমাকে কষ্ট আপনাকে কইলাম কি কোন, আমরা তো মানুষ না, আমাকে কেউ মানুষ মনে করে না। আরে কি ব্যাপার, তুমি ওই ফকিন্নের ডার পিছে পিছে যাচ্ছ যে? এই চুপ করো তুমি। পরি, পরি, মা পরি, মা সস, মা আমার যে অসুখ হয়েছে আমি বোধহয় মা বাঁচবো না। বাবা, এইগুলা তুমি বইলো না, তুমি স্যার আমার কে আছে গো? বাবা, জানো আজকে কি হয়েছে? আজকে তোমার ওই পাষাণ বলার সাথে আমার দেখা হয়েছিল, আমারে ভিক্ষা দিতে আইছিল, আমি নেই নাই। মারে, ওই বেমানের বিখ্যাত না নিয়ে তুই বালা করছস। তোরে বিয়ে দিবি কইরা কিছু টাকা জোগাইছিলাম, এই টাকাও দিয়ে দিলাম। হায় চাকরি করে তোর আমারে ভুলে গেছে, কোনো খাবার দাবার দেয় না, চিকিৎসার টাকা দেয় না, খোঁজ খবর দেয় না। তুই মেয়ে মানুষ ভিক্ষে কইরা আমারে ওষুধের টাকা দিতাছস, খাবার দিতাছস। মারে, মা তোর একটা কথা কয়ে যাই মৃত্যুর আগে, আমি বললে ওই বেমানেরে আমার লাশ ছুঁইতে দিস না, আমার দাফন করতে দিস না মা। মারে, আমি বোধহয় বাঁচবো না, মৃত্যুর আগে আমার ফরজ কাজটা করতে পারলাম না। আমার বোধহয় সময় শেষ হয়েছে মা, আমি বোধহয় আর বাঁচবো না। বাবা, তুমি এভাবে যাইতে পারো না। মারে, মৃত্যুর আগে তোর একটা কথা কয়ে যাই, আমি বললে ওই বেমারে আমার লাশ হইতে দিবি না, আর আমারে জানাজা করতে দিবি না মা। মা, আমি ফরজ কাজটা করবার পাইলাম না, তুই আমারে মাফ করে দিস। বাবা, 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 দাঁড়া দাঁড়া, ওইখান থেকে আর এক চুল আগাবি না। আমার বাবার মৃত্যুর জন্য তুই তুই দায়ী। আমার বাবা মারা যাইতো না, আমার বাবারে তুই তিলে তিলে মারছস। তোর জন্য আমার বাবা এইভাবে রাস্তায় পড়ে মারা গেছে। আমার বাবা সর্বস্ব শেষ কইরা তোরে পড়াশোনা শিখে একটা অমানুষ বানাইছে, একটা খুনি বানাইছে। আমার বাবার খুনি তুই। আমার বাবা মৃত্যুর আগে কয়ে গেছে যাতে আমি আমার বাপের লাশ পর্যন্ত তোরে ধরতে না দেই। ধরবি না তুই? না বোন না, তুই এইভাবে বলবি না বোন। আমার বাবা আজকে মরে গেছে, আমার বাবার কাছে যাইতে দে। আমি অনেক বড় পাপ করছি, আমি একটা কুলাঙ্গা সন্তান, আমার জন্য আমার বাবা মরে গেছে বলে। বোন, তোরা আমি হাত জোর করে কইতাছি, আমার বাবার লাশটা একবারের জন্য হলো আমরা হাসিতে দে বোন। না, ধরবি না। আমার বাপের দাফন কাফন সব আমি একা করব, আর সেটাও যদি না পারি আমি আমার বাপের লাশ নদীতে ভাসাই দিব। তোর মতো জানোয়ারে ধরতে দিব না। বাবা, বাবা, আব্বা, আব্বা, আব্বা কই আপনি? বৌমা,
কি হয়েছে তোমার? আম্মা, আব্বা কই গো? একটু আব্বারে ডাইকা দেন না। বৌমা কি হয়েছে কইবা তো? আপনি আগে আব্বারে ডাইকা দেন, তারপরে একসাথে যা কর কমো। আপনি একটু যান না, তাড়াতাড়ি ডাইকা লইয়ান। ঠিক আছে বৌমা, তুমি ব্যস্ত হয়ে না, আমি যাইতেছি। মানিকের আব্বা, ও মানিকের আব্বা, আশেপাশে যদি থাকেন একটু তাড়াতাড়ি আহেন না। বৌমার কি জানি দরকার, আমারে বলতেছে না, আমার কথা শুনতেছেও না, আপনারই বলবো, একটু তাড়াতাড়ি আহেন। মানিকের আব্বা, ও মানিকের আব্বা। কি হইছে এত চিল্লা চিল্লি করতাছো কে? বাড়িতে কি ঠাডা পড়ছে? বাইর হইলাম না মাত্র একটু আগে, গাই বাছুরের লাইগে এক খাসা ঘাস আনমু, বাছুরটা আবার বাইন্দে আমু। কি কি হইছে তোমার? বাছুরটা মাত্র ছাইরে দিছি, কার না জানি আবার পাকা ধান খাইয়া ফেলা। কি ব্যাপার, হঠাৎ কইরা হাসে উঠলাকে? বুঝলাম না তো কিছু। হাসানের কথা কইছেন, হাসমো না। আচ্ছা গোটা বন্ধ মধ্যে চায় দেখেন তো, কারো খেতে পাকা ধান আছে নাকি? আচ্ছা শুনো, আমার এই কথাটার মানে তুমি বুঝবা না, বুঝছো? আচ্ছা কও তো, এই সমাজের কয়টা মানুষ কার বালা মাইনে নিতে পারে? আচ্ছা তুমি এখন যাও, আমি বাছুরটা বাইন্ধে পরে আইতাছি। আরে না না, এখনই যাইতে হবো, বৌমার তারা আছে, কি জানি বলবো, চলেন। আরে কি করছো তুমি? তোমার কি ধারণা আছে আমাদের এই অবস্থায় দেখলে নিন্দুকেরা এটা নিয়ে আবার কি গবেষণা শুরু করব? কি গবেষণা করব? আমরা কি অপর কেউ? চারটা পোলাপানের মা বাবা আমরা। নিন্দুকেরা কে কি কইলো না কইলো সেটা আপনি কেমনে জানলেন? এখন যদি কই আপনি তাদের গুরু নাকি? আরে না, তা হইতে যাই মুখে, তবে এই সমাজের রীতিনীতি দেখা তাদের নিয়ে আমার একটা ধারণা হয়ে গেছে, বুঝলা? এখন তো বুঝতাছ না, বুঝবা। ওই ও মানুষগুলি এক সময় গায়ে বেড়াবো যে বৌজি পোলাপানেরা বাড়ি থাকার কারণে তারা একে অপরকে মনের কথা কেউ কইতে পারে না, এর লাগেই তারা বাহির বাইসা নিছে। তবে এই কথা সত্যি যে তুমি যখন আমার হাতটা ধরছিলা, সেই প্রথম দিকের দিনগুলির কথা আমাদের মনে পড়ে গেল। আচ্ছা মনে পড়ে তোমার সেই প্রথম দিকে কারণে অকারণে তোমার প্রতি আমি যখন রেগে যেতাম, তখন তুমি আমারে কিছুতেই যেতে দিতে না, খপ করে হাতটা ধরে ফেলতে। এক সময় হাসি না ফুটা পর্যন্ত কিছুতেই তুমি আমাকে ছাড়তে চাইতে না। কি গো, মনে পড়ে তোমার? মনে পড়লেই বাকি, সেই দিনগুলা কি আর এখন ফিরা পাইমো? আচ্ছা বৌমা ডাকতেছে, আপনি যান, আমি গরু নিয়ে আসতেছি। আচ্ছা তুমি যাও, ব্যথা ট্যাথা পাইও না কিন্তু। আচ্ছা। হ্যাঁ, মার্কসম্যানের এত বড় সাহস আমাদের ইউরোকালে থাপ্পড় মারলো। দারোগা সাহেব, ওকে ধরেন। মানে আপনি কি আর আমার কাছে কেনই বা ক্ষমা চাচ্ছেন? ম্যাডাম একটু আগে যে আপনার গালে থাপ্পড় মেরে চলে গেল না ম্যাডাম, আমি ওই লোকটাকে পাঠিয়েছিলাম আপনাকে থাপ্পড় মারার জন্য। হোয়াট? আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একজন ইউএনওর গালে থাপ্পড় মারিয়ে আপনি আবার আমার সামনে এসে কথা বলছেন। আপনি কি জানেন আপনার এই থাপ্পড়ের অপরাধে আমি আপনাকে জেলের ভাত খাওয়াতে পারি? আরে ম্যাডাম আমি জানি আপনি একজন ইউনো, আপনি চাইলে আমাকে শুধু জেলের ভাত না, আপনি আমাকে ফাঁসি পর্যন্ত নিয়ে যেতে পারেন। কিন্তু ম্যাডাম আপনি বোঝার চেষ্টা করুন, আপনার জীবন ঝুঁকির মধ্যে আছে। হোয়াট? আমার জীবন ঝুঁকিতে আছে সেটা আমি জানি না আপনি জানেন? কি বোঝাতে চান কি আপনি? ম্যাডাম আসল ঘটনা হচ্ছে যে আপনার যে পিআইও আছে না, ওই আপনাকে মারতে চাই ম্যাডাম। মানে একে তো দোষ করেছেন, তার উপর আবার নিজের দোষকে পিআইওর উপরে চাপিয়ে দিচ্ছেন, তাই না? আপনি হয়তো জানেন না আমার সবচেয়ে কাছের ও বিশ্বস্ত মানুষ হচ্ছে আমার পিআইও। ও বুঝতে পেরেছি, আপনি তো ম্যাডাম আইনের লোক, আপনার তো প্রমাণ চাই তাই না? আপনি প্রমাণ না দেখলে তো বিশ্বাস করতে পারবেন না। আমি প্রমাণও এনেছি, দাঁড়ান দেখাচ্ছি আপনাকে। এই যে দেখুন। হ্যাঁ রাজু, আমি তোমাকে এমন সময় ফোন দিয়েছি আমার পিঠ দেওয়ালা ঠেকে গেছে। আমাদের অফিসে নতুন একটা টিউন এসেছে, সে খুব কড়া।
এবং তার জন্য আমি কোনো পয়সা হাতিয়ে নিতে পারছি না, এবং কি আমার চোরাচালান সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা নেই, আমি স্যারকে গেটের সামনে যেমন হোক শুলিয়ে বুলিয়ে নিয়ে আসবো, তারপর তুমি তাকে কিল করবে। তোমারও নাম হবে না, আমারও নাম হবে না। ওকে। আরে এ তো আমাদের নতুন ইউনো ম্যাডামকে মারার প্ল্যান করছে। না না, যেভাবে হোক আমি ভিডিও করে ইউনো ম্যাডামকে আমার দেখাতে হবে। তাড়াতাড়ি যাই। আচ্ছা যাই হোক, আমি এই ভিডিওটা প্রমাণস্বরূপ রেখে দিচ্ছি। আমি চাই না আমার কারণে আপনি ফেঁসে যান। জি ম্যাডাম। Thank you. ম্যাডাম, আপনি একজন সৎ এবং নির্ভীক অফিসার। ম্যাডাম, আমরা চাই যে আমাদের উপজেলায় আপনার মতো একজন সৎ নির্ভীক অফিসার থাকুক। আপনাদের ক্ষতি হোক সেটা আমরা চাই না ম্যাডাম। থ্যাংক ইউ। জি ম্যাডাম, আসি। চল তোর এত বড় সাহস, তুই ইউনের গায়ে থাপ্পড় মারাস? ওকে ছেড়ে দেন। জেলে এই মার্কসম্যান নয়, জেলে যাবেন তো আপনি। ম্যাডাম, অপরাধ করলো মার্কসম্যান, আপনি পিআইকে কেন মারছেন? কারণ এই পিআইওই আমাকে খুন করতে চায়। ম্যাডাম, এই পিয়াইও কেন আপনাকে মারতে চাইবে? ম্যাডাম, আমি কেন আপনাকে মারতে যাব? আপনার তো ইউনো আমাদের ছাড়। সেইটা আপনার একজন ইউএনওকে খুন করতে চাওয়ার আগে ভাবা উচিত ছিল যে একজন ইউএনওকে আপনি খুন করবেন কিভাবে। ম্যাডাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে বাঁচালাম আর আপনি আমাকে ধরছেন, আমি নাকি আপনাকে... কিছুই বুঝতে পারছেন না? ঠিক আছে, আমি আপনাকে সহজ করে দিচ্ছি। ম্যাডাম, আমার ভুল হয়েছে, আমি না বুঝা আপনার ক্ষতি করতে চেষ্টা করছি, আমাকে ক্ষমা করে দেবেন আর আমার চাকরিটা খাবেন না। ক্ষমা? আপনাকে ক্ষমা করার তো প্রশ্নই আসে না। আপনাকে ক্ষমা করে আপনার মতো আরো ক্রিমিনালের জন্ম আমি দিতে পারবো না। আপনি এখন যে ভুল করেছেন, ভবিষ্যতে যে এর চেয়ে বড় কোনো ভুল করবেন না তার কোনো গ্যারান্টি নেই। আমি সেই সুযোগটা আপনাকে দিতে চাই না। অফিসার, জি ম্যাডাম। আপনি ওনাকে টানতে টানতে থানায় নিয়ে যান। ম্যাডাম, সরি ম্যাডাম, আসলে আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমাকে ক্ষমা করে দেবেন। সমস্যা নেই, আপনার উপর আমার কোনো ক্ষোভ নেই। যতটুকু ছিল সেটাও চলে গেছে। ধন্যবাদ, আপনার জন্যই হয়তো আমি আমার জীবনটা নতুন করে ফিরে পেলাম। না না, ধন্যবাদ দিয়ে ছোটো করবেন না, তবে এখন থেকে আপনি দেখে শুনে থাকবেন, আপনার জন্য কেউ ক্ষতি না করতে পারে। ম্যাডাম চলুন। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। স্যার, আপনার একটা পার্সেল ছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনার পাশে ওটা কি? কমার্স স্ত্রী। ও আচ্ছা, তার মানে বউকে নিয়ে পার্সেল ডেলিভারি করো, তাই না? আসলে ও একটু অসুস্থ তো সেই জন্য। তার শরীর খারাপ, অসুস্থ, তাকে বাসায় রেখে রেস্ট নিতে দাও। শুধু শুধু পার্সেল ডেলিভারি করতে নিয়ে আসা তো কোনো দরকার নেই। আসলে ভাইয়া ওর ক্যান্সার। ক্যান্সার? তাহলে রোদের মধ্যে এইভাবে নিয়ে ঘুরছো কেন? বাসায় নিয়ে হসপিটালে নিয়ে চিকিৎসা করতে পারো না? ভাই, আমিও চাই না ও রোদের ভিতর আমার সাথে ঘোরাঘুরি করুক, কিন্তু কি করব বলুন? বাসায় যে রেখে আসবো, ওকে দেখাশোনা করার মতো কেউ নেই। ওকে বাসায় রেখে আসার পরে যদি কোনো একটা কিছু হয়ে যায়, তাহলে ওকে কে দেখাশোনা করবে? তাই ওকে সবসময় আমার সাথে নিয়ে ঘুরি। ভাই, সেলুট জানাই তোমার মতো স্বামীকে। তুমি কাজও করছো, আবার সাথে করে স্ত্রীকে নিয়ে সেবা যত্নও করছো। স্ত্রীর খেয়াল রাখছো, আবার সেবা যত্নও করছো। শুনুন, আপনি অনেক ভালো স্বামী পেয়েছেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা শোনো, আমার বাবা একজন ভালো ডাক্তার, বলো তোমাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? না না, আমাদের হেল্প করার কোনো দরকার নেই, ওই এমনিতেই সুস্থ আছে। তাছাড়া ডাক্তার বলেছে ঠিক মতো যদি 1 মাস মেডিসিন খায় তাহলে এমনিতেই সুস্থ হয়ে যাবে। আরে, আমার তোমাদেরকে খুব হেল্প করতে ইচ্ছা করছে, বলো তোমাদেরকে কিভাবে হেল্প করলে তোমরা একটু খুশি হবে। ভাই, আপনি শুধু ওর জন্য দোয়া করবেন, আর কিচ্ছু দরকার নেই। সেটা তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস ভেবে খুবই অবাক হচ্ছি যে তুমি এত বিপদের মধ্যে তোমার স্ত্রীকে সাথে রেখেছো। তাই বলছি কি, তোমাদের জন্য কি হেল্প করতে পারি? ভাইজান, বললামই তো 1 মাসেরই তো ব্যাপার,
1 মাস যদি ঠিকঠাকভাবে ওর সেবা যত্ন করতে পারি তাহলে ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, 1 মাস তাই না? আচ্ছা ধরো তোমাকে আমি ওই 1 মাসের টাকা দিয়ে দিলাম, তাহলে কি হবে? তুমি বলো তুমি মাসে কত টাকা ইনকাম করো? এই তো স্যার প্রায় সব মিলিয়ে 12-13 হাজার টাকা। এই নাও, এখানে 15,000 টাকা আছে, এই টাকাটা তুমি রেখে দাও। না না ভাই, টাকা দেওয়ার দরকার নেই, আমি একটা মাসে একটু কষ্ট করলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আরে একটা মাসের ব্যাপার সেটা তো বুঝলাম, তুমি একটা মাস ঘরে থেকে তোমার বউয়ের সেবা যত্ন করো নাও, তারপর তোমার বউ যখন সুস্থ হয়ে যাবে তারপর ইনকাম করে না হয় আমার টাকাটা ফেরত দিয়ে দিও। নাও। ভাই এভাবে আর কে কাকে সাহায্য করে বলেন? আহা, এটাকে সাহায্য বলে না। আচ্ছা নাও, এই টাকা আমি তোমাকে ধার হিসাবে দিলাম। আমার নাম হোসাইন, আমি এখানেই থাকি। তোমার কাছে যখন টাকা হবে তখন তুমি টাকাটা ফেরত দিয়ে দিও। এই নাও। আর এই যে আপনি একদম চিন্তা করবেন না, আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। জানো আজকে আমার অনেক ভালো লাগছে, আজকে হোসেন ভাইয়ের টাকাটা আমি ফেরত দিতে পারবো। টাকাটা আমার কাছেই আছে। হোসেন ভাই, হোসেন ভাই। কে? আরে কারা আপনারা? কি চান? ভাই বাসায় হুসাইন ভাই নাই? হুসাইন ভাই এই বাসা? দেখুন, হুসাইন ভাই নামে এখানে কেউ থাকে না। আরে কি বলছেন আপনি? আমি হুসাইন ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, এখানেই ছিল, এখানেই টাকাটা ধার নিয়েছিলাম। উনি আমাকে বলেছিল ওনার নাম হুসাইন, ওনাকে আমি খুঁজছি টাকাটা ফেরত দিব বলে। কি আশ্চর্য ভাই, আমি আপনাদেরকে বললাম তো গত 3 বছর যাবত আমি এই বাসাটা ভাড়া নিয়েছি। আমি আর আমার স্ত্রী এইখানেই থাকি, আমি আমার স্ত্রী ছাড়া এখানে আর কেউ থাকে না। জানতো ভাই, ডিস্টার্ব করবেন না। আরে কি বলছেন আপনি এসব? এই গত মাসে তো আমি ওনার কাছ থেকে টাকাটা ধার নিয়েছি, আর এখনই বলছেন যে উনি এখানে থাকে না, আপনি এখানে 4 বছর যাবত থাকেন। আরে ভাই, মনে হচ্ছে আপনাদের কোথাও ভুল হচ্ছে, আপনারা অন্য কোথাও জানতো। হ্যাঁ আসছি, যান। আরে কি বলছে উনি? তাহলে সেদিন আমাদের কে সাহায্য করেছিল? যেই সাহায্য করুক না কেন, সে যেখানেই থাকুক না কেন, আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। পৃথিবীর সকল স্বামীকে বলছি, স্ত্রী অসুস্থ থাকলে তাকে যেন সেবা করে যত্ন করে। ঠিক আছে, চলো। বাহ, তুমি দেখে এখন বাড়িতে বসে মদ খাওয়া ধরছো? কি গস, হাই কি গস, আমার মদ খাইতে দে, কথা বলিস না, যাই এখান থেকে। কি কই মানে? আমি কম না তো কেরে কব? তোমার কি আরেকটা বউ আছে যে সে এসে কব? এই তুই কি আবার এখানে একটু শান্তিতে মদ খাইতে দিবি? তাকে এখান থেকে যাবি, যা। তুমি তো এখন বাড়িতে বসেই মদ খাওয়া ধরছো, সংসারে যে কি কি লাগবে সেই খোঁজ খবর রাখছো, কাজ কাম তো করোই না। এই 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 তুই এত পেশাল বাড়তেছিস কেন? সংসার চলে সংসারের গতিতে, আর আমি চলি মালের গতি। অত চিল্লাইস না, এইখান থেকে যা, যা আমার মাল রাইতেছে, যা। বলেছিলাম মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হও, তাও তো হইলা না। এই এই আমি কি জাত মদারু? আমি কি জাত মদারু যে ওই তোর ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যা ভর্তি হমো? শোন, মদ আমি সাধারণ মানুষ, সাধারণভাবে খাই, এটা আমার পেশা, আমার খাইতে দে। এখানে তুই জ্বালাইস না তো, তুই যা তো। কমই বা কিসের? দেখ মালা আসি, মালা থাকতে দে, রাগ তো লাইস না। আমার রাগ তো লাইলে কিন্তু তুই মালা থাকতে পারবি না। তোমার মতো একটা মানুষ জীবনে পেয়েছি, এর থেকে খারাপ কিছু হতে পারে? এই আমি তোর থইরা রাখছি, তোর কি সুতাতে বাইন্দা রাখছি? তুই চলে যা, তোর মন চাই তুই চলে যাবি, তা যাবো তোর ঠাই কর, আমার কিছু বলার নাই। চলে যেতে পারলে তো সেই কবেই চলে যেতাম। আর কোথায় যাব তুমি কি বলতে পারো? কেন, তোর ওই বাপের বাড়ি আছে না, তোর বাপের বাড়ি যায় থাকি। যাবার মতো মুখ কি রেখেছো? তোমার মতো একটা মাক্কাল ফলের জন্য বাড়িঘর ছেড়েছিলাম। এই তুই একবার ছায়া দেখ না, ছায়া দেখ, তা করে মাইয়া তারা ঠিকই মাইনা নিব। এখানে তো ফ্যাস ফ্যাস করস। যাবার জন্য কি এসেছিলাম? আসলে কি জানো, আমাদের মতো মেয়েরাই ভালো ছেলে রেখে তোমাদের মতো নেশাখোর ছেলেদেরকে বেছে নেয়। এরপরেই তো চরম মূল্য পেলাম। বিয়ের আগে জানতাম তুমি হালকা নেশা করো, আমাকে কথা দিয়েছিলে
যে বিয়ের পর তুমি আর নেশা করবে না, কিন্তু এখন এখন তুমি আমার জীবনটা একদম নষ্ট করে দিলে। এই আমি কি জানি নাকি যে নারী নেশার চাইতে এই নেশা ভয়ঙ্কর মজার? হ্যাঁ, চেষ্টা করলে ঠিকই পারতে, তুমি তো কোনোদিন চেষ্টাই করোনি। এই 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 মাগি, তোর কি এই ঝগড়া করা শেষ হয়েছে? যা এখন যা যা যা, খানার বলে ফেস করিস না, যা আমার একটু শান্তিতে মদ খাইতেছে। মদ নেশা এটা আমি কি করলাম? আমার নিজের হাতে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেললাম। না, বিয়ের আগে আমার মা বাবা অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি তাদের কথা শুনি নাই। আমি তাদের কথা না শুনা একটা নেশাখোর ছেলের ঘরে চলে এসেছি। আমার জীবন শেষ। যাই হোক, ভুল তো আমিই করেছি। এখন এই ভুলের সমাধান আমাকেই বের করতে হবে। কি করব এখন আমি? কি করব? শ্বশুর আব্বাকে একটা ফোন দিই। হ্যালো বাবা। হ্যাঁ বোমা, বলো কি হয়েছে? বাবা শুনেন, আপনার ছেলেকে আর একটা টাকা পয়সাও দিবেন না। ও টাকা পয়সা সংসারে খরচ করে না, ও গাঁজা মদ নেশা করে উড়িয়ে দেয়। বাবা, আপনার কাছে দুইটা হাত জোর করে বলছি, আপনি আর একটা টাকা পয়সাও দিয়েন না। বোমা, আসলে আমার ছেলে হান নষ্ট হয়ে গেছে। আমি বাবা হয়ে শাসন করছি, কিন্তু শাসন করতে পারি নাই। মারধর করলেও মমতা লাগে। যদি পুলিশের কাছে দেই তাহলে জেল খাটবো, কষ্ট লাগবো। বোমা, আমার ছেলের শাসন করতে তোমার আমি পারমিশন দিলাম। তুমি বুঝায় পারো, মায়েরা পারো, যেমরা পারো, আমার ছেলেটারে ভালো করো, তাহলে আমরা সুখী উম্মা, তুমিও সুখী হবা। কেটে দিল ফোন। এই শালি, এই শালি, এই এই শালি, তুই আমার বাপেরে আমার টাকা দিব না কর? তোর কত বড় সাহস! এই এই সারো কইতাছি, তোমার একবারই বইলা দিছি যে তুমি আমারে তুই কয় ডাকবি না। তুই কয় ডাকলে আমার রক্ত মাথায় উঠে যায়। মা মামা, রক্ত মাথায় ওইটা যায়। এই তোর আমি তুই করে ডাকবো না তো কি করে ডাকবো? আপরে কয়ে ডাকবো? হ্যাঁ, দিন দিন তুমি কিন্তু বেড়েই যাচ্ছ। তোমাকে এই যে বলা বলি, তুমি আমার একটা কথারও গুরুত্ব দিচ্ছ না। কেন আমার জীবনটা এইভাবে ধ্বংস করছো তুমি? হ্যাঁ, তুমি আমার একটা কথারও শোনার চেষ্টা করো না। এই তুমি পেয়েছো কি আমাকে? এইভাবে আমার জীবনটা নষ্ট করে দিবে আর আমি সবকিছু মেনে দিব না। এইবার আমি তোমাকে ছাড়বো না। বল কেন আমার জীবনটা নষ্ট করলে? বল তুই, আজকে আমি তোকে মেরেই ফেলবো একদম। ও বিধি, এই থামো থামো থামো, আজকে থামো, এই থামো, এই থামো। এই কি ব্যাপার? তুমি তো এরকম ছিল না, তুমি হঠাৎ করে এরকম হয়ে গেলে কেমনে? দেখো, আমি তোমার কাছে মাপ চাইতেছি। এতদিন যা করার করছি, আমি আর কোনোদিন মদ খাবো না। আমি মোটর সব কিছু ছেড়ে দিম, আমি ভালো হয়ে যাম। ঠিক আছে, আমি মানতে পারি। আমার মাথা ছুঁয়ে বলো যে তুমি আর কোনোদিন মদ খাবে না। আচ্ছা ঠিক আছে, এই আমি তোমার মাথার উপরে হাত দিয়ে কইলাম আমি আর কোনোদিন মদ খাবো না, আমি ভালো হয়ে যাম। হ্যাঁ ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে। বাহ, তুমি দেখে এখন বাড়িতে বসে মদ খাওয়া ধরছো। কি গস, হাই কি গস, আমার মদ খাইতে দে, কথা বলিস না, যাই এখান থেকে। কি কই মানে? আমি কম না তো কেন কব? তোমার কি আরেকটা বউ আছে যে সে এসে কব? এই তুই কি আবার এখানে একটু শান্তিতে মদ খাইতে দিবি? তাকে এখান থেকে যাবি, যা। তুমি তো এখন বাড়িতে বসেই মদ খাওয়া ধরছো। সংসারে যে কি কি লাগবে সেই খোঁজ খবর রাখছো, কাজ কাম তো করোই না। এই 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 তুই এত পেশাল বাড়তেছিস কেন? সংসার চলে সংসারের গতিতে, আর আমি চলি মালের গতিতে। অত চিল্লাইস না, এইখান থেকে যা, যা আমার মাল খাইতে যা। বলেছিলাম মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হও, তাও তো হইলা না। এই
এই আমি কি জাত মদারু হ্যাঁ আমি কি জাত মদারু যে ওই তোর ওই মাদকা শক্তি নিরাময় কেন্দ্র যা ভর্তি হমো শোন মদ আমি সাধারণ মানুষ সাধারণভাবে খাই এটা আমার পেশা আমার খাইতে দে এখানে তুই জ্বালাইস না তো তুই যা তো কমই বা কিসের? দেখ বালা আছি বালা থাকতে দে রাগ তো লাইস না আমার রাগ তো লাইলে কিন্তু তুই বালা থাকতে পারবি না তোমার মতো একটা মানুষ জীবনে পেয়েছি, এর থেকে খারাপ কিছু হতে পারে? এই আমি কি তোরে থইরা রাখছি তোর কি সুতাতে বাইন্দা রাখছি তুই চলে যা তোর মন চাই তুই চলে যাবি তা যাবো তোর ঠাই কর আমার কিছু বলার নাই চলে যেতে পারলে তো সেই কবেই চলে যেতাম। আর কোথায় যাব তুমি কি বলতে পারো? কেন তোর ওই বাপের বাড়ি আছে না তোর বাপের বাড়ি যায় থাকি যাবার মতো মুখ কি রেখেছো? তোমার মতো একটা মাক্কাল ফলের জন্য বাড়িঘর ছেড়েছিলাম। এই তুই একবার ছায়া দেখ না ছায়া দেখ তা করে মাইয়া তারা ঠিকই মাইনা দিব এখানে তো ফ্যাস ফ্যাস করস যাবার জন্য কি এসেছিলাম? আসলে কি জানো, আমাদের মতো মেয়েরাই ভালো ছেলে রেখে তোমাদের মতো নেশাখোর ছেলেদেরকে বেছে নেয়। এরপরেই তো চরম মূল্য পেলাম। বিয়ের আগে জানতাম তুমি হালকা নেশা করো, আমাকে কথা দিয়েছিলে যে বিয়ের পর তুমি আর নেশা করবে না, কিন্তু এখন এখন তুমি আমার জীবনটা একদম নষ্ট করে দিলে। এই আমি কি জানি নাকি যে নারী নেশার চাইতে এই নেশা ভয়ঙ্কর মজার হ্যাঁ চেষ্টা করলে ঠিকই পারতে, তুমি তো কোনোদিন চেষ্টাই করোনি। এই 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 মাগি তোর কি এই ঝগড়া করা শেষ হয়েছে? যা এখন যা 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 খানার বগলে ফেস করিস না যা আমার একটু শান্তিতে মদ খাইতে দে মদ নেশা এটা আমি কি করলাম? আমার নিজের হাতে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেললাম। না, বিয়ের আগে আমার মা বাবা অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি তাদের কথা শুনি নাই। আমি তাদের কথা না শুনা একটা নেশাখোর ছেলের ঘরে চলে এসেছি। আমার জীবন শেষ। যাই হোক, ভুল তো আমিই করেছি। এখন এই ভুলের সমাধান আমাকে বের করতে হবে। কি করব এখন আমি? কি করব? শ্বশুর আব্বাকে একটা ফোন দিই। হ্যালো বাবা। হ্যাঁ বোমা বলো কি হয়েছে? বাবা শুনেন, আপনার ছেলেকে আর একটা টাকা পয়সাও দিবেন না। ও টাকা পয়সা সংসারে খরচ করে না, ও গাঁজা মদ নেশা করে উড়িয়ে দেয়। বাবা আপনার কাছে দুইটা হাত জোর করে বলছি, আপনি আর একটা টাকা পয়সাও দিয়েন না। বোমা আসলে আমার ছেলে হান নষ্ট হয়ে গেছে। আমি বাবা হয়ে শাসন করছি, কিন্তু শাসন করতে পারি নাই। মারধর করলেও মমতা লাগে। যদি পুলিশের কাছে দেই তাহলে জেল খাটবো, কষ্ট লাগবো। বোমা আমার ছেলের শাসন করতে তোমার আমি পারমিশন দিলাম। তুমি বুঝায় পারো, মাইরা পারো, যেমরা পারো, আমার ছেলেটারে ভালো করো, তাহলে আমরা সুখী উম্মা, তুমিও সুখী হবা। কেটে দিল ফোন। এই শালি এই শালি এই এই শালি তুই আমার বাপেরে আমার টাকা দিব না করস তোর কত বড় সাহস এই এই সারো কইতাছি, তোমার একবারই বইলা দিছি যে তুমি আমারে তুই কয় ডাকবি না। তুই কয় ডাকলে আমার রক্ত মাথায় উঠে যায়। মা মামা রক্ত মাথায় উঠে যায়। এই তোর আমি তুই করে ডাকবো না তো কি করে ডাকবো? আপরে কয়ে ডাকবো? হ্যাঁ দিন দিন তুমি কিন্তু বেড়েই যাচ্ছ। তোমাকে এই যে বলো বলি তুমি আমার একটা কথারও গুরুত্ব দিচ্ছ না। কেন আমার জীবনটা এইভাবে ধ্বংস করছো তুমি? হ্যাঁ তুমি আমার একটা কথারও শোনার চেষ্টা করো না। এই তুমি পেয়েছো কি আমাকে? এইভাবে আমার জীবনটা নষ্ট করে দিবে আর আমি সবকিছু মেনে দিব না। এইবার আমি তোমাকে ছাড়বো না। বল কেন আমার জীবনটা নষ্ট করলে? বল তুই, আজকে আমি তোকে মেরেই ফেলবো একদম। ও বিবি এই থামো 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 আজকে থামো এই থামো এই থামো এই কি ব্যাপার? তুমি তো এরকম ছিল না, তুমি হঠাৎ করে এরকম হয়ে গেলে কেমনে? দেখো আমি তোমার কাছে মাপ চাইতেছি। এতদিন যা করার করছি, আমি আর কোনোদিন মদ খাবো না। আমি মোটর সব কিছু ছেড়ে দিম, আমি ভালো হয়ে যাম। ঠিক আছে আমি মানতে পারি,
আমার মাথা ছুঁয়ে বলো যে তুমি আর কোনোদিন মদ খাবে না। আচ্ছা ঠিক আছে, এই আমি তোমার মাথার উপরে হাত দিয়ে কইলাম আমি আর কোনোদিন মদ খাবো না, আমি ভালো হয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে চলো। আচ্ছা ঠিক আছে। রিক্সা যাবেন? হজামু কই যাবেন স্যার? বাবা তুমি? বাবা? বাবা মানে কি? এই রিকশাওয়ালা তোমার বাবা? হ্যাঁ, উনি আমার বাবা। এই তুমি না আমাকে বলেছিলে তোমাদের নাকি অনেক বাড়ি গাড়ি আছে, এইটা তোমাদের গাড়ি? আরে চুপ থাকো। এই আমি চুপ থাকবো কেন? সত্যি করে বলো, এই রিকশাওয়ালা তোমার বাবা না তাই তো? হ্যাঁ, উনি আমার বাবা, কিন্তু রিক্সাওয়ালা না। বাবা তুমি রিক্সাওয়ালা কেন সেজেছো? আরে বাবা, আমি রিক্সাওয়ালা কেন সাজবো? আমি তো রিক্সাওয়ালাই। চিটার বাটপার, তুই একজন রিকশাওয়ালার ছেলে হয়ে আমার সাথে রিলেশন করেছিস? মা, তোমার সঙ্গে ও কি বাটপারি করছে? কি করেছে কি করেনি সেইটা বলুন। এই ছেলেটা বড় লোকের পরিচয় দিয়ে আমার সাথে রিলেশন করেছে। কি তুই আমার ছেলে হইয়া এই মেয়েটার সঙ্গে বাটপারি করছস? বাবা, আমি একজন রিক্সাওয়ালা, এই মেয়েটার কাছে পরিচয় দিতে তুই লজ্জা পাস বাবা? সি সি। আরে বাবা তুমি এসব কি বলছো? ও আমার গার্লফ্রেন্ড, ওর সামনে তুমি আমাকে লজ্জা কেন দিচ্ছ? বাবা আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। আর তুমি যদি এখন এমনভাবে কথা বলো তাহলে তো ও সত্যি সত্যি মনে করবে তুমি রিক্সাওয়ালা, ও আমাকে ছেড়ে চলে যাবে। তুমি কেন এমন করছো? আই চিটার, তুই এসব কি বলছিস? কিসের আর সত্যি কথা বলবে? উনি এখানে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে, উনি কি কোনো নায়ক যে অভিনয় করবে? চিটারের বাচ্চা একটা। মা, তুমি আমার একটা কথা রাখো, যেহেতু আমার ছেলে তোমারে ভালোবাসে, আমার ছেলের তুমি বিয়ে করো। আমি রিক্সাওয়ালা ঠিকই, তুমি যদি আমার ছেলেটার বিয়ে করো, দরকার পড়লে তুমি করে আমি আমার মুখটা দেখাবো না। আমার ছেলে না মেলা শিক্ষিত, ভাড়াটা চাকরি করে তোমার পালতে পারবো। মা, তুমি অনেক সুখে থাকবা, আমি তুমি করে দেখে দূর থেকে মেলা দোয়া করুম। মা, এই রিকশাওয়ালা তুই চুপ কর। বাটপারের বাবা বাটপার। এই তুই কি ভেবেছিস তোর ছেলেকে আমি বিয়ে করব? তোর ছেলেকে যদি আমি বিয়ে করি সমাজের লোক আমাকে কি বলবে? বলবে দেখো রিকশাওয়ালার ছেলের বউ। এই বাটপারের বাচ্চা, তুই আমার সাথে চিট কেন করলি? তুই আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। এই রিকশাওয়ালার বাচ্চা, বড় লোকের মেয়েকে বিয়ে করার অনেক শখ তাই না? শোন, আজকের পর থেকে না তুই আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবি না। বাটপার একটা। আরে কবিতা, বাবা তুমি এটা কি করলে? আমি তোমাকে বারবার বললাম যে ওকে আমি ভালোবাসি, তুমি এমন কেন করলে? এখন ও আমাকে ছেড়ে চলে গেল। বাবা আমি সত্যি ওকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। তুমি কেন মেনে নিলে না? এখন মেয়েটাও তো আমাকে মেনে নেবে না। আরে বাবা, রাখ তোর ভালোবাসা। আজকে তোর ভালোবাসার ছোট্ট একটা পরীক্ষা নিয়েছি। কিসের পরীক্ষা? আমার ছেলের বইয়ের পরীক্ষা নিয়েছি। মানে? আরে বাবা, এই মেয়েটা তোরে ভালোবাসে না, ভালোবাসে তোর টাকা রে, তোর টাকা রে। আরে বাবা, যেদিন তোর কাছে টাকা থাকবো না সেদিন এই মেয়েটা তোর লাথি মেরে চলে যাবো। কথায় আছে না, সংসার সুখে হয় রমণীর গুণে, আর সংসারে দুঃখ আসে নারীরই কারণে। কথা বুঝছস? বাবা আমি এত কিছু বুঝি না, তুমি আমার ভালোবাসার মানুষকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি ওকে অনেক ভালোবাসি। উঠ আমার রিক্সা, তোর ভালোবাসার গোষ্ঠী কিনাই। উঠ বাবা, বুঝার চেষ্টা করো তুমি। উঠ উঠ। ভাইয়া, ভাইয়া, আরে কবিতা কি হয়েছে? চিল্লাচিল্লি করছিস কেন? আমার মান সম্মান তো সব শেষ। আরে কবিতা কি হয়েছে? ভাইয়া, আমি তো ভেবেছিলাম রাসেল অনেক বড় লোকের ছেলে, এখন তো দেখছি ও একটা সামান্য রিকশাওয়ালার ছেলে। কি বলছিস? আমিও তো ভেবেছিলাম ও বড় লোক, আর সেটা ভেবে তো ওকে ভালো ভালো খাবার দিলাম, কত আদর যত্ন করলাম, তুই যা বললি আমি তাই করলাম। আর এখন বলছিস ও রিকশাওয়ালা? আচ্ছা তুই এক কাজ কর, ওকে তুই ভুলে যা। আমি যেহেতু তোর ভাই বেঁচে আছি, তোর জন্য ভালো একটা ছেলে দেখে ভালো করে তোকে বিয়ে করাবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ঘরে যা, ঘরে যা, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কর। বস, আমার কিছু টাকা লাগবে। আরে তোমার টাকা লাগবে? টাকা দিয়ে কি করবে? লিটু, তুই কাকে বস বলছো?
ও তো গরিব রিক্সাওয়ালা। আমি গরিব রিক্সাওয়ালা? নো নেভার। আমি ঐশী গ্রুপের একমাত্র মালিক মস্তুদ চৌধুরী। তুমি কি ভেবেছিলা আমি রিক্সাওয়ালা? নো নেভার। আমি সেদিন রিক্সাওয়ালা সেজেছিলাম একমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য। আমি সেদিন বুঝতে চাইছিলাম আমার ছেলেকে তুমি কতটুকু ভালোবাসো। তা প্রমাণ পেয়ে গেছি তুমি আমার ছেলেকে ভালোবাসো না, আমার ছেলের টাকাকে ভালোবাসো। তার মানে সেই দিন সব মিথ্যে ছিল, আপনার নাটক ছিল সেইগুলো? হ্যাঁ, মিথ্যে ছিল। তুমি আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছো। ওসব কথা বাদ দেই। যেহেতু তোমার একটি ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, এই তুমি নাকি টাকা নেবে, আমার সাথে চলো।